দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাজার প্রায় $2.5 বিলিয়ন মার্কিন ডলার, যার বড় একটা অংশই সফটওয়্যার খাত। দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের অন্তত 70টি দেশে বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি করা হয়। এই খাতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া দ্রুত বর্ধনশীল এই খাতে রয়েছে নানান ধরনের চ্যালেঞ্জও। সফটওয়্যার খাতকে বলা হয় দেশের তথ্য প্রযুক্তি খাতের মধ্যে অন্যতম দ্রুত বর্ধনশীল একটি খাত। দিন দিন বাড়ছে এই খাতের পরিধি। বর্তমানে দেশের লক্ষাধিক মানুষ যুক্ত এই সফটওয়্যার শিল্পের সাথে। রপ্তানি আয়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য হারে অবদান রাখছে এই খাত। ব্যাংক, বিমা, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতেও ব্যবহার হচ্ছে দেশীয় সফটওয়্যার। গভর্নমেন্ট ইআরপির জন্য কাজ শুরু করেছি। এছাড়া আমরা ফাইন্যান্সিয়াল কিছু আমাদের প্রোডাক্ট বেশ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট আছে। সাপ্লাই চেইন ফাইন্যান্স, যেটাকে আমরা ফ্যাক্টর ফাইন্যান্সিং বলি। তারপরে এলসি সমস্ত অটোমেশন, আপনি দেখবেন যে এলসি প্রচুর কাগজ লাগে, ওটাকে না দিয়ে এন্ড টু এন্ড যদি এলসিকে অটোমেট করা যায়, এলসি ট্র্যাকিং সিস্টেম করা যায়, এলসি ট্র্যাকিং সিস্টেম আমাদের এখানে রয়ে গেছে। আমাদের অটোমেটেড চেক ক্লিয়ারেন্স, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলি আছে। বেশ কিছু নট ওসিআর ডকুমেন্ট ইম্প্রোভাইজেশন সফটওয়্যারগুলি আমাদের আছে, এখানে হচ্ছে একটা জিনিসে। দেন ইন্টারেস্টিংলি আমরা নেটওয়ার্ক মনিটরিং টুল প্রথম বাংলাদেশে তৈরি করেছি। সফটওয়্যার খাতে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে পড়াশোনা শেষ করে অনেকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি এবং এখানে যেটা হয় যে আমরা অ্যাকচুয়ালি রিয়েল টাইম প্রজেক্টে আমাদের নিউ টেকনোলজিসগুলো ইউজ করে আমাদের প্রজেক্টগুলো সাকসেসফুলি ডেলিভার করছি অ্যান্ড আমাদের লার্নিং কার্ভটাও এখানে অনেক সুন্দরভাবে ডেভেলপ হচ্ছে। ক্যারিয়ার হিসেবে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট। আমি বাকি ক্যারিয়ারগুলোর সাথে কম্প্যারিজন করতে পারি না এই জায়গাটাতে, বাট আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট। কারণ আপনার কাছে অপরচুনিটি আছে অনেক গ্রো করার। সো আপনি স্টার্ট করতে পারেন একটা বেসিক যে জায়গা থেকে, বাট আপনার ওই যে গ্রো করার যেই চান্সেসটা এটা অনেক হাই আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হবে, তারপরে ছোটোখাটো সফটওয়্যার বানানোর বা প্রজেক্ট করার প্ল্যান করতে হবে, বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্ট, হ্যাকাথন এগুলোতে পার্টিসিপেট করতে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করে একটা কনফিডেন্স গেইন করতে হবে যে আমি এরকম একটা লজিক ইমপ্লিমেন্ট আমি করতে পারি, এরকম একটা প্রোডাক্ট আমি বানাইতে পারি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ সহ বিশ্বের 70টি বেশি দেশে সফটওয়্যার রপ্তানি হয় বাংলাদেশ থেকে। একইভাবে আফ্রিকান কিছু দেশে আমাদের দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলো টেন্ডারে বিড করে কাজ পায়। হ্যাঁ, যে বিআরটি এর কিছু কাজের ক্ষেত্রে যে নাম্বার প্লেট প্রিন্টিং বা এরকম। তো যখন দেশি কোম্পানিগুলোকে সুযোগ দেওয়া হবে, তারা তো দেশের চাহিদাটা মেটাতে পারবেই, তারপরে তারা আরও বিদেশে রপ্তানিও করতে পারে। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে সফটওয়্যার পলিসির মাধ্যমে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার। তবে বিগত সময়ে দেশের বিভিন্ন সরকারি প্রকল্পে অপ্রয়োজনীয়ভাবে বিদেশ থেকে সফটওয়্যার আমদানি করার অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে গেছে। আমরা দেখেছি যে বড় সফটওয়্যার যেগুলো সম্পূর্ণভাবে ফেল করেছে এবং অনেক টাকা অপচয় হয়েছে, সেগুলো মূলত আমাদের ইন্টারন্যাশনাল পার্টনারদের ফান্ডেড এবং বিদেশি সফটওয়্যার কিনে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটা ইআরপি, প্রায় 80 কোটি টাকার মতো নষ্ট হয়েছে। তারপরে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ছিল ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস, যেখানে দরিদ্রদের তালিকা তৈরি করার জন্য 635 কোটি টাকা ডেটা কালেকশন এবং সফটওয়্যার। এই সফটওয়্যারটা দেওয়া হয় আর্মেনিয়ার সিনার্জি নামের একটা কোম্পানিকে, যারা এটা করতে পারেনি এবং সফটওয়্যারটা ব্যবহার হয়নি। তো এই পুরো টাকাটাই পায় না। অথচ এটা খুব সিম্পল একটা সফটওয়্যার ছিল, তাই না, যে কিছু ডেটাকে মূলত ওখানে প্রিজার্ভ করা হবে। আপনার এনবিআরের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে ভ্যাটের অটোমেশনের জন্য আইভাস বলে একটা সফটওয়্যার, প্রায় 400 কোটি টাকা খরচ করা হয়েছে। পাশাপাশি ট্যাক্স রিটার্নের জন্য প্রথমে এরকম একই ভিয়েতনামিজ একটা কোম্পানিকে প্রায় 51 কোটি টাকা দিয়ে খুব সাকসেসফুল হওয়া যায়নি। পরবর্তীতে বাংলাদেশের একটা কোম্পানি 3-4 বছরে প্রায় 5.5 কোটি টাকায় বেশ ভালো, গত বছর 14.5 লাখ রিটার্ন জমা হয়েছে। এই বছর তো আশা করছি এটা 40 লাখের কাছাকাছি হবে। তো এই যে দেশের সফটওয়্যারগুলো তৈরি হলে এটার সোর্স কোডের ওনারশিপ গভর্নমেন্টের থাকে, আস্তে আস্তে জিনিসগুলো ইমপ্রুভ করার সুযোগ থাকে
এই জিনিসটা কিন্তু বিদেশি সফটওয়্যারে হয় না। বিদেশি সফটওয়্যারের ক্ষেত্রে আরেকটা মেজর প্রবলেম হচ্ছে যে আমাদের ডেটা বাইরে চলে যাওয়া, বাইরের অ্যাক্সেস তৈরি হওয়া। হ্যাঁ, যেমন ধরেন আপনার এই যে এনবিআরের ডেটা, এনবিআরের ডেটা যদি ভিয়েতনামিজ একটা প্রতিষ্ঠান করে, ভিয়েতনাম তো আমাদের একটা কম্পিটিটর দেশ, ধরেন গার্মেন্টস সেক্টরে, সো আমাদের ডাটায় তাদের একটা অ্যাক্সেস তৈরি হচ্ছে। দেশের এই সফটওয়্যার খাতকে সামনের দিকে এগিয়ে নিতে দরকার সরকারি বেসরকারি নানা উদ্যোগ। মাসে যদি 10-15 হাজার টাকা থেকে ইন্টার্নশিপ থাকতো, প্রত্যেকটা ইউনিভার্সিটি থাকে, এটা যদি অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস থাকতো বাইরে ইউনিভার্সিটি যার, তাহলে ছেলে মেয়ে এখানে একটা কোর্স কারিকুলাম হিসেবে কোনো একটা কোম্পানির সাথে থাকতো এবং সার্টেন লেভেল অফ এক্সপিরিয়েন্স থাকতো। সো ওয়ান্স তারা যখন বেরোচ্ছে, সার্টেন কাইন্ড অফ ম্যাচিউরিটি নিয়ে বেরোচ্ছে, তাহলে এই একটা প্রোগ্রাম আমাদের রিজন। এরপরে হচ্ছে আরও দরকার হবে আপস্কিলিং। আপস্কিলিংটা মানে কীভাবে তাকে সার্টিফিকেশন কোর্স থেকে আমি তার জিনিসগুলি বাড়িয়ে নিতে চাই। এই জায়গাতেও আপস্কিলিংয়ের ধরনের সিসকো, যদিও সিসকো সিসিএনএ থেকে শুরু করে সিসিএনপি থেকে শুরু করে সিসিআই, আমার সিসিআই আছে সারা দেশে 30টা-35টা, কেন ইমাজিন, এর মধ্যে কিন্তু বেশি দেশের বাইরে। বাট পাশের দেশে গিয়ে দেখবেন সিসিআই, দেখবেন ওটা তো বাদই দিয়ে দিলাম, ওখানে সিসিআই আছে তার থেকে আমার থেকে যদি শ্রীলঙ্কা বা কম্পেয়ার করেন পাকিস্তানে 10 থেকে 15 গুণ বেশি। তা আমাদের এই জায়গাতেও একটু অনেক বেশি নজর দেওয়া দরকার, কীভাবে প্রফেশনাল সার্টিফিকেশনগুলি অর্জন করে স্কিল রিসোর্সগুলি তৈরি করা যায়। এছাড়া দেশের সফটওয়্যার খাতের জন্য একটি নীতিমালা প্রণয়নের দাবি প্রযুক্তিবিদদের।